বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আরও যারা আমাদের অনলাইন স্কুল ক্লাসটি দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আবার আমি তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আশা করি তোমরাও ইতিমধ্যে বই পুস্তক খাতাপত্র নিয়ে প্রস্তুত আছো। তো এই ক্লাসটা শুরু হয়েছে, তোমরা ক্লাসটি শেয়ার করে দিও, তাহলে পরে সবাই দেখতে পারবে। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই আমরা তৃতীয় অধ্যায়ের যে আলোচনাগুলো হওয়ার কথা, সে আলোচনাগুলো আমরা শেষ করে দিয়েছি। তো তোমাদের প্র্যাকটিসের জন্য, তোমাদের কিছু বাসায় কাজকর্ম করার জন্য কিছু কাজ এই অধ্যায় থেকে দেওয়া দরকার, সেগুলো আমি আজকে দিয়ে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো লিখে রাখো এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। এই অধ্যায়ের মধ্যে এই প্রশ্নগুলো যদি আমরা পারি, তাহলে পরে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। এই সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। আমি প্রশ্নগুলো লিখে নেই, তারপরে কথা বলি। আমি অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক এগুলো মিক্সচার করে লিখি, তারপর তোমাদের আমি ধারণা দিয়ে দেব, আলাদা আলাদা না লিখি, কেমন? তো ঠিক আছে, আসো আর কথা না বাড়িয়ে আমরা বোর্ডে চলে যাই। প্রথমেই লেখো, এক মালিকানা ব্যবসায় অসীম দায় বলতে কি বোঝায়? এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে কি বোঝায়? তারপরে লেখো, পরিবর্তনশীল পণ্যের চাহিদার ক্ষেত্রে পরিবর্তনশীল পণ্যের চাহিদার ক্ষেত্রে কোন ধরনের ব্যবসা সবচেয়ে উপযুক্ত? কোন ধরনের ব্যবসা সবচেয়ে উপযুক্ত? আমি সবচেয়ে না লিখলাম, উপযুক্ত। উপযুক্ত ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। তারপরে লেখো, পচনশীল পণ্যদ্রব্যের ক্ষেত্রে পচনশীল পণ্যদ্রব্যের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযোগী। এক মালিকানা ব্যবসা উপযোগী। এক মালিকানা ব্যবসা উপযোগী ব্যাখ্যা করো। তারপরে লেখো, চার
এক মালিকানা ব্যবসা কিভাবে প্রতিষ্ঠিত হয়? এক মালিকানা ব্যবসা কিভাবে প্রতিষ্ঠিত হয়? তারপরে লেখো, এক মালিকানা ব্যবসায়ে এক মালিকানা ব্যবসায়ে স্থায়িত্বের অভাব কেন? স্থায়িত্বের অভাব কেন? এক মালিকানা ব্যবসায়ে স্থায়িত্বের অভাব কেন? তারপরে লেখো, এক মালিকানা ব্যবসা কি? তারপরে লেখো, ট্রেড লাইসেন্স কি? ট্রেড লাইসেন্স কি? আচ্ছা, আমি মোটামুটি বোর্ডে কয়েকটা প্রশ্ন লিখলাম তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো লিখলাম। তৃতীয় অধ্যায় মানে এক মালিকানা ব্যবসা। এখানে লিখেছি ভাবনার অবকাশ। কেমন? তো অর্থাৎ এগুলো তোমাদের ভাবনা করে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বোর্ডে প্রশ্ন লিখলাম এর মধ্যে 6 এবং 7 বাদ দিয়ে এগুলো 2 নম্বর প্রশ্নের স্ট্যান্ডার্ড। অর্থাৎ এক একটা প্রশ্নের মান হবে তোমার 2 নম্বর। কেমন? এই 2 নম্বরের জন্য তোমরা কখনো একেবারেই ছোট লেখো না, অন্তত 2টো প্যারা করবে। 2টো প্যারা করে তারপরে লিখবে, তাহলে তোমাকে 2 নম্বরেই দিয়ে দেওয়া হবে, এখানে কম দিবে না। আর তোমার মানটা যদি একেবারেই ছোট হয়, তুমি ভাববা আমি লিখে ফেলেছি, উত্তর চেয়েছে লিখে ফেলেছি, একটু খেয়াল রাখতে হবে। আর 6 এবং 7 এইটাও অনুধাবনমূলক প্রশ্নও যেতে পারে, আর সেটা আমি একটু পরে বলছি তোমাদের। তো দেখো এখানে আছে কি, এক মালিকানা ব্যবসার অসীম দায় বলতে কি বোঝায়? তো অসীম দায় বলতে প্রথমেই তুমি যদি একটু শুরু করো, অসীম দায় বলতে আমরা বুঝি সীমাহীন দায়, অর্থাৎ যে দায় কোনো সীমা নেই সেটাকে বলা হয় অসীম দায়। এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম দায় বলতে বোঝায় যে এক মালিকানা ব্যবসায় যতটুকু দায় দায়িত্ব থাকে তার সম্পূর্ণটাই মালিককে একা বহন করতে হয়। এই দায় দায়িত্ব অন্য কেউ বহন করে না বা পরিশোধ করে না। হ্যাঁ, এটা মালিকের একারেই বহন করতে হয়, বিধায় এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম। অতএব উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় এক মালিকানা ব্যবসায় কোনো অংশীদার থাকে না, মালিক থাকে একজন। ব্যবসায়ের সম্পূর্ণ দায় দায়িত্ব তাকেই বহন করতে হয়, বিধায় এই ধরনের ব্যবসার দায়কেই এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলা হয়। দেখছো, এই কথার মধ্যে কিন্তু আমি 2টো প্যারার কথা বলছি, যথেষ্ট। তুমি যদি এর চাইতে এটুকুম লেখো সমস্যা নাই। তো এইভাবে তোমার লেখার, কিন্তু অনেকেই দেখি আমরা কোনো প্যারা না কিছু না শুরু করে আর শেষ করে। তো একটু খেয়াল রাখতে হবে লেখার স্টাইল, বলার স্টাইল এবং জানার স্টাইল, এগুলো সবসময় একটু খেয়াল রাখবা। তোমার লেখার অবশ্যই একটা স্টাইল থাকতে হবে। তুমি যে লেখাপড়া করছো সেইটা কিভাবে উপস্থাপন করবা, কিভাবে শো করবা, এই শোয়ের উপরে কিন্তু তোমার নম্বরটা বাড়ে কমে। তুমি একটু ভালো করলে, স্ট্যান্ডার্ড করলে, এক্সামিনারের একটু মনোভূত হলে তোমাকে কখনোই কার্পণ্য করবে না, নম্বরটা দিয়ে দেবে। তো আমি এগুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তারপরে আর একটা দেখো, আবার একটু ব্যাখ্যা দিয়ে দেই। পরিবর্তনশীল পণ্যের চাহিদার ক্ষেত্রে কোন ধরনের ব্যবসা উপযুক্ত? লাস্টে আমি তোমাদের এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সম্পর্কে আলোচনা করেছিলাম, কেমন? তো পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে কোন ধরনের ব্যবসা উপযুক্ত? তো এখানে কি দিছে?
কোন ধরনের ব্যবসা উপযুক্ত? পরিবর্তনশীল পণ্যের চাহিদার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। তুমি এই লাইনে আর কিচ্ছু লিখবে না। এতটুকুর জন্য তুমি যদি এইটুকুই লেখো যে পরিবর্তনশীল পণ্যের চাহিদার ক্ষেত্রে কোন ধরনের, এই জায়গায় আসবা এক মালিকানা ব্যবসা উপযুক্ত, বাস। এরপরে তুমি নিচের প্যারায় চলে যাবা, ব্যাখ্যা দাও। এই আমি তোমাদের এর আগের ক্লাসটায় বুঝিয়ে দিয়েছিলাম যে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্তর ক্ষেত্রে পরিবর্তনশীল পণ্যের চাহিদার ক্ষেত্রে যে সকল পণ্যের ঘন ঘন পরিবর্তন হয়, পরিবর্তনশীল, রুচির পরিবর্তন হয়, এই ধরনের ব্যবসা এক মালিকানায় থাকা উপযুক্ত। এই রকমের এখান থেকে আবার আরেকটু ব্যাখ্যা তোমাকে দিতে হবে। এই কত সহজ! কোন ধরনের ব্যবসা? এক মালিকানা ব্যবসা। এখানে এতটুকু কথার মধ্যে তোমার 1 নম্বরের অ্যান্সার কিন্তু হয়ে গেল, আমরা দিয়ে দিই। এরপর আছে পচনশীল দ্রব্যের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযোগী। এই কথাটা তোমার এইরকম হতে পারে প্রশ্নটা, পচনশীল পণ্য দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের ব্যবসা উপযুক্ত, ব্যাখ্যা করো। আবার এভাবে হতে পারে, পচনশীল পণ্য দ্রব্যের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত। তো এগুলো তো আলোচনা করেছি গত ক্লাসে, আজকের আর কোনো প্রয়োজন আছে? দেখছো, এগুলো কিন্তু আমি তখন তোমাদের বলেছিলাম একটু মনোযোগ সহকারে দেখলে আর তোমার অসুবিধা হবে না। কোন ধরনের ব্যবসা ওখানে এখন তোমার খেয়াল রাখতে হবে যে এক মালিকানা। এখন তুমি যদি অংশীদারি দিয়ে দাও, রাষ্ট্রীয় ব্যবসা দিয়ে দাও, হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানি দাও বা সমবায় সমিতি দাও, তাহলে কিন্তু হবে না, একেবারেই হবে না। এই ক্ষেত্রে কিন্তু নম্বর পাওয়া যাবে না। কাজেই একটু খেয়াল রাখতে হবে এক মালিকানা ব্যবসা কিভাবে প্রতিষ্ঠিত হয়। এটা যে একটু সংজ্ঞাটা পড়ে সেও তো এই প্রশ্নের উত্তরটা দিতে পারে, তাই না? এক মালিকানা ব্যবসা গঠন করা, ওই যে সহজ গঠন, সে কথাটা লিখবা যে এক মালিকানা ব্যবসা গঠন করা অত্যন্ত সহজ। কিভাবে প্রতিষ্ঠিত হয়? যে এক মালিকানা ব্যবসা গঠন করা অত্যন্ত সহজ। এই ধরনের ব্যবসায় অন্য কোনো মালিক থাকে না, যে কোনো লোক, যে কোনো লোক যে কোনো সময় সামান্য পরিমাণ মূলধন নিয়ে এই ধরনের ব্যবসা গঠন করতে পারে। এই ধরনের ব্যবসা গঠন করতে আইনগত কোনো ঝামেলা নেই, আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র একজন ব্যক্তি যে কোনো স্থানে সামান্য পরিমাণ মূলধন নিয়ে এই ধরনের ব্যবসা গঠন করতে পারে। তুমি ইচ্ছা করলে আরও লেখা যায়, এটা নিয়ে 2-4 পৃষ্ঠা কথা বলা যায়, আমার অত বলার দরকার নেই। আসল কথাটুকু যদি তুমি তুলে ধরতে পারো, তোমাকে 2 নম্বর দিয়ে দেবে। বুঝতে পারছো? এই তোমার এই সমস্ত প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে পরে হয়ে যাবে। তোমার লেখার স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। সব সময় খেয়াল রাখবা যে আমি একটা লিখবো, বাসায় লিখে প্র্যাকটিস করবা। আমাদেরকে যখন সম্ভব হবে তখন একটু দেখাইবা, তাহলেই হবে। বাসায় বা বাড়িতে বসেও তোমরা বইয়ের মধ্যে অনেক জায়গায় উত্তর এরকম দেওয়া আছে, এখান থেকে দেখবা। অনেক সময় বইয়ের মধ্যেও কিন্তু 2 মার্কের স্ট্যান্ডার্ড থাকে না, সেই ক্ষেত্রে তুমিও ধরতে পারবা যে না, এইটা না, এইভাবে না, এইভাবে লিখলে একটু ভালো হবে। কাজে এটা কঠিন কোনো বিষয় না। এরপরে আছে কি, এক মালিকানা ব্যবসায় স্থায়িত্বের অভাব কেন? এই যে কেন বলছে, এতেই তোমার 2 নম্বর প্রশ্ন অনুধাবনমূলক। কেমন অভাব কেন, তো তোমার বুঝতে হবে। আর একটা সুবিধা হচ্ছে, এইটা আমার কত নম্বর, 1 নম্বর না 2 নম্বর? হ্যাঁ, 1 নম্বর হলে তো তোমার বেশি কিছু চিন্তা ভাবনা নাই, আর 2 নম্বর হলে একটু বেশি লিখতে হবে, একটু মান অনুযায়ী মানসম্পন্ন একটু লিখতে হবে। কেমন? তো এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্বের অভাব কেন আমি তোমাদের দেখাইছি। স্থায়িত্বের অনিশ্চয়তা মনে আছে? স্থায়িত্বের অনিশ্চয়তা, যে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নাই। কারণ কি, মালিক মারা গেলে, পাগল হয়ে গেলে, দেউলিয়া হয়ে গেলে, অথবা মালিক ইচ্ছা করলে যখন তখন এই ধরনের ব্যবসা বন্ধ হয়ে যায়। সুতরাং এই জন্যই বলা হয়ে থাকে যে এক মালিকানা ব্যবসায় স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই। একেবারেই ছোট, একটু মোটামুটি কিছু একটু লিখতে হবে। পরে দেখো, এক মালিকানা ব্যবসা কি, এই কি মানে কি, কাকে বলে লিখে দিলে হবে। এইটা তোমার 1 নম্বর, এইটা জ্ঞানমূলক, আর এই 5টা কিন্তু অনুধাবনমূলক। এখন এই জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবন হতে পারে, অনুধাবনমূলকও জ্ঞানমূলক হতে পারে। প্রশ্নের ধাঁচটা তোমার দেখতে হবে। এক মালিকানা ব্যবসা কি, তুমি যদি এটা তাকে এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝায়, তাহলে তোমাকে একটু বড় করে লিখতে হবে। প্রথমে সংজ্ঞাটা লিখবা, এরপরে আমি একটু ধারণা দিয়ে দিই যে মনোবর্জনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যখন কোনো ব্যবসা পরিচালনা করে তাকে এক মালিকানা ব্যবসা বলে, অথবা একক মালিকানায় নিয়ন্ত্রিত প্রতিষ্ঠিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। আর একেবারেই যদি সহজ করে বলে দাও, সাধারণত যে সকল ব্যবসায়ের মালিক একজন তাকে এক মালিকানা ব্যবসা বলে। আমি 3টা লাইনে কথা বলেছি, এর যে কোনো একটি লাইন বা বাক্য তুমি যদি লিখে দাও, তোমার এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু বলতে কি বুঝো দিলে,
তখন কে এটা পরিচালনা করে, কে দেখাশোনা করে, কে মূলধন সরবরাহ করে, কে মুনাফা ভোগ করে, কে তোমার লোকসান বহন করে, এই সমস্ত একটু কথা তুলে দেবা, অথবা বৈশিষ্ট্যের দুই একটা কথা, সুবিধার দুই একটা কথা বুদ্ধি খাটাই লিখতে হবে। এই জন্য যে হ্যাঁ আমি এটা পড়ি না, এটা বুঝি না, এমন কিন্তু না। তোমাদের যে কোনো কিছু ইজি করে নিতে হবে। এই বলতে কি বুঝো বললে তুমি সেখানে আমি যে কথাগুলো বললাম সেই ব্যাখ্যা দিতে পারো, বৈশিষ্ট্যের পয়েন্ট আনতে পারো, তারপরে তুমি সুবিধার পয়েন্ট আনতে পারো, অসুবিধারও কিছু তুলে ধরতে পারো, হ্যাঁ, উপযুক্ত ক্ষেত্রেও তুলে ধরতে পারো। লাস্টে উপসংহারে আর একটা লাইন দিয়ে তুমি শেষ করে দেবে, যদি 2 মার্কের হয় অথবা অনুধাবনমূলক হয়। নেক্সট হচ্ছে ট্রেড লাইসেন্স। কি লাইসেন্স মানে কি? অনুমতিপত্র। ব্যবসা করতে হলে সরকারের নিকট থেকে, শহরে হলে পৌরসভার নিকট হতে ব্যবসা করার একটা পারমিশন বা সরকারের নিকট থেকে একটা অনুমতিপত্র সংগ্রহ করতে হয়, এটাই হচ্ছে ট্রেড লাইসেন্স। কি এবং বলতে কি বুঝে বললে ওই রকমই আর একটু বেশি লিখতে হবে। তো মোটামুটি তোমাদের আমি একটা ধারণা দিলাম। 3য় অধ্যায়ের এই প্রশ্নগুলো পড়বা। এরপরেও আরও অনেক প্রশ্ন আছে, এখানে প্রশ্নের তো আর শেষ নেই। কেমন? প্রশ্নের অনেক ধরনের প্রশ্ন থাকতেই পারে, সে প্রশ্নগুলো মোটামুটি এই ধরনেরই। তো যাই হোক, আমরা এইটুকের মধ্যে দিয়ে 3য় অধ্যায়টা শেষ করলাম। কেমন? এরপরে এসো আমরা আরেকটু সামনের দিকে নতুন একটা চ্যাপ্টারে চলে যাব। সেটার জন্য তোমরা প্রস্তুত থাকো, আমি এটা মুছে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা চলে যাব 4র্থ অধ্যায়। আজকে একটু শুরু করি, আমরা পরের ক্লাসে আবার পড়ব। 4র্থ অধ্যায়। তো এই অধ্যায়টা কি আছে? এই অধ্যায়টা আছে অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ বিজনেস, অংশীদারি ব্যবসা। এইটা হলো তোমার 4র্থ অধ্যায়। এই অধ্যায়টা মোটামুটি বড়। এই অধ্যায় থেকে সব সময় পরীক্ষায় প্রশ্ন থাকে, কাজে এই অধ্যায়টা তোমার ভালো করে শিখতে হবে। আগে যেগুলো আমরা এই পর্যন্ত পড়লাম একেবারেই সহজ। এইটাও যে কঠিন তা নয়, এটাও আমাদের জন্য তেমন কোনো কঠিন বিষয় না। তবে একটু মন দিয়ে দেখো, আগের তুলনায় এটাও একটু বুঝে শুনে পড়তে হবে। আমি আজকের একটু আলোচনা করে নিই। কেমন? তো এটা হচ্ছে তোমাদের 4র্থ অধ্যায়। তো 4র্থ অধ্যায়টা কি? অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা কি? অংশীদারি ব্যবসা কাকে বলে? এইটার যদি আমরা একটু সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে হবে এইভাবে: মুনাফা অর্জনের উদ্দেশ্যে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে একটি চুক্তির মধ্য দিয়ে যে ব্যবসা গঠন করে তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। এখানে এসো, লক্ষ্য করো, আমি সংজ্ঞাটা আরেকবার বলি তাহলে তোমাদের ক্লিয়ার হবে, আমি একটু তোমাদের ভুল ধরিয়ে দিতে পারবো। মুনাফা অর্জনের উদ্দেশ্যে কথা বললেও চলবে, না বললেও চলবে, ব্যবসা মানেই মুনাফা অর্জন। 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে একটি চুক্তির মধ্য দিয়ে যে ব্যবসা গঠন করে তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। আমরা যখন খাতা দেখি, মজার বিষয় হচ্ছে এইটা যে তখন অনেকেই, সবাই না, অনেকেই লেখে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। কথাটা কিন্তু একেবারেই ঠিক না। তারপরও কি করা যায়? যারা একটু সহজ সরল মাইন্ডের আছেন, যারা উদার মনের আছেন, তারা 1 নম্বর দিয়ে দেন, তাই না? কিন্তু তোমার লেখাটা ভুল। এই যে তুমি লিখলা, এইখানে তোমার একটু দুর্বলতা থেকে গেল। এক্সামিনার বুঝতে পারলো যে ক্লিয়ার সংখ্যাটা লিখতে পারে নাই। পরবর্তী পর্যায়ে তোমার যে ভালো লেখলো হয়তো সে খেয়াল করবে যে হয়তো এগুলো সে পারেনি, এখানেও তার ভুল আছে। এই জন্য আমি ধরিয়ে দিচ্ছি ভুলটা কোথায়। তুমি সব ঠিক বলেছ, কিন্তু চুক্তিবদ্ধের কথাটা বলো নাই।
এই যে একটা চুক্তি লাগবে এই কথাটা কিন্তু বলনি। এই 2 বা ততোধিক ব্যক্তি মিলে যে ব্যবসা গঠন করে, অথবা কেউ কেউ লেখে মুনাফার্জনের উদ্দেশ্যে 2 বা ততোধিক ব্যক্তি মিলে যে ব্যবসা গঠন করে সেটাকে বলা হয় অংশীদারি ব্যবসা। আসলে এটা না, এখানে হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে মিলে একটি চুক্তির মধ্য দিয়ে, এই চুক্তি কথাটা অনেকে লেখে না, চুক্তির মধ্য দিয়ে যে ব্যবসা গঠন করে সেটাকে বলা হয় অংশীদারি ব্যবসা। কি বুঝতে পেরেছ? এই সংজ্ঞাটা যখন তুমি শিখবা একেবারেই ভালো করে শিখবা, এখানে যাতে তোমার কোনো ত্রুটি না থাকে। কেমন? তো দেখো, আমি এই সংজ্ঞাটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ দেই, তাহলে পরে বলতে কি বুঝো দিলে আমরা লিখতে পারবো। তো অংশীদারি ব্যবসা গঠন করতে হলে কি লাগবে? অংশীদারি ব্যবসা গঠন করতে হলে আমি যেটা বললাম সেখানে একটা চুক্তির কথা বলেছি। এই চুক্তি আবার 2 ধরনের হতে পারে, একটা লিখিত হতে পারে আর একটা মৌখিকও হতে পারে। তাইলে 2 ধরনের চুক্তি, যে ধরনের হোক না কেন একটা চুক্তি লাগবে। হ্যাঁ, এটা হয় মৌখিক অথবা লিখিত, একটা চুক্তি লাগবে। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করতে পারে না। আমরা এই অধ্যায়ে পড়ব, যেমন চুক্তি অংশীদারি ব্যবসার ভিত্তি, বা চুক্তি অংশীদারি ব্যবসার ভিত্তি বলা হয় কেন, এই কথাটাই তোমার দেখবা যে এই কথা ছাড়া সংজ্ঞা লিখলে সেটা হয় না, ওখানে আমরা বুঝতে পারবো। তাইলে আমরা কি দেখলাম? একটা চুক্তি লাগবে, সেটা কি? সেটা হতে পারে লিখিত, হতে পারে মৌখিক, তবে লিখিত হওয়া বাঞ্ছনীয়। ভালো, ঠিক আছে। এরপরে আসো, অংশীদারি ব্যবসা এখানেই গঠন হয়ে গেল। অংশীদারি ব্যবসা গঠন করতে কি লাগবে? মূলধন লাগবে। এই মূলধনটা সকল অংশীদার, মনে করো 2 বা ততোধিক বলছে, এই 2 বা ততোধিক বলে ধরে নিলাম আমরা 10 জনে করতেছে, তাই 10 জন মিলে অংশীদারি ব্যবসায় মূলধন সংগ্রহ করবে। এখন মনে করো কি, আমাদের প্রাথমিক আমরা চিন্তা করলাম যে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আমরা বিনিয়োগ করে একটা ব্যবসা প্রতিষ্ঠা করব। প্রথমে আমরা চিন্তা করলাম, তাহলে 10 জনে কি 1 লক্ষ টাকা করে দিবে? তা কিন্তু না। এইখানে মূলধনের পরিমাণটা কম বেশি হতে পারে। যেমন মনে করো কেউ 50,000 টাকা দিল, কেউ 20,000 টাকা দিল, কেউ 2 লাখ টাকা দিল, এই রকমের। তাহলে তোমার আরও একটু সুবিধা হয়ে গেল যে অংশীদারি ব্যবসাটা পরিচালনা করতে গিয়ে, যে পরিমাণ মূলধন দরকার হয়, সেই মূলধনগুলো কারা সরবরাহ করে, কারা সাপ্লাই দেয়? অংশীদাররা। এই মূলধনের পরিমাণটা অংশীদার ভেদে কম বেশি হতে পারে, কারণ সবারই তো সামর্থ্য থাকে না, তাই না? এই সামর্থ্য অনুযায়ী কেউ কেউ এখানে কম বেশি দিতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে অংশীদারি ব্যবসায় অংশীদারগণ যদি মনে করে তৃতীয় একটা লোককে নিবে অংশীদার হিসেবে, তখন তাকে মূলধন ব্যতীত, অর্থাৎ মূলধন ছাড়াও তাকে অংশীদার করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে কেউ কেউ আবার মূলধন না দিয়ে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তোমরা জানতে পারবা পরবর্তী পর্যায়ে। আর একটা কি, আরও একটু আমরা অ্যাড করতে পারি যে অংশীদারি ব্যবসায় যে পরিমাণ মুনাফা অর্জিত হয়, সেই মুনাফাটা, এর আগের ব্যবসাটা আমরা কি দেখলাম, যে পরিমাণ মুনাফা অর্জিত হয় এক মালিকানা ব্যবসার মালিকের পকেটেই সেটা চলে যায়, অর্থাৎ মালিক নিজেই কিন্তু ভোগ করে। অন দ্য আদার হ্যান্ড দেখো, এখানে যে মুনাফা অর্জিত হয় সেটা সকল অংশীদার মিলে সেটা বন্টন করে নেয়, ভাগ করে নেয়। আর এইটা যদি চুক্তিতে কিছু কথা বলা থাকে তাহলে চুক্তি অনুসারে মুনাফা বন্টিত হয়, আর যদি চুক্তিতে কোনো কথা বলা না থাকে তাহলে পরে অংশীদারগণ সমান হারে বন্টিত করে নেয়। আর এইটা দায় দায়িত্ব আছে, দায় দায়িত্ব সকলেরই সমান, এই দায় দায়িত্বগুলো সবাইকেই বহন করতে হয়। আর পরিচালনায় আরেকটু যদি আমরা যাই তাহলে সেটা কি হবে, যে অংশীদারি ব্যবসা পরিচালনা করা, এক মালিকানা ব্যবসা পরিচালনা করে মালিক নিজে, আর না পারলে বেতনভুক্ত কর্মচারী। এখানে কিন্তু পরিচালনা করার অধিকার সকল অংশীদারের আছে। আমরা 10 লক্ষ টাকা দিয়া 10 জনে একটা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠা করলাম, কেমন? এখন এখানে 10 জনে কিন্তু পরিচালনা করতে পারবে, কিন্তু যদি দেখা যায় 10 জন দরকার হয় না, 2 জন বা 3 জন, 2 জন বা 3 জনে পরিচালনা করলেই চলে। কিন্তু অধিকার আছে সকলের। এখন এই সবাই সম্মতি হয়ে, সবাই একমত হয়ে যাদেরকে দায়িত্ব দেবে তারা এই ব্যবসাটা পরিচালনা করতে পারবে, কেমন? এই ব্যাপারে অনেক কথাবার্তা আছে। এই হলো পরিচালনার কথা তোমাদের বললাম, যে সকলের এই অধিকার আছে, সকলে মিলেমিশেও পরিচালনা করতে পারে, অথবা সকলের তরে 2-1 জন মিলেও এই অংশীদারি ব্যবসাটা পরিচালনা করতে পারে।
হ্যাঁ, তো এম আই ক্লিয়ার? এই যে তোমাদের একটা ধারণা দিলাম, অংশীদারি ব্যবসা সম্পর্কে একটা ধারণা দিলাম, এইখানে তোমার আর কোনো সমস্যা নেই। সেটা কি, যে অংশীদারি ব্যবসা কি, আমরা সংজ্ঞাটা লিখে দেব। যদি আসে অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায়, তাহলে পরে আমরা সেটা একটু, এই যে আমি বড় করে বললাম, তোমাদের যতটুকু মনে থাকে এখান থেকে একটু তুলে ধরবে। কেমন? তাহলে চতুর্থ অধ্যায়ের আমরা এই শুরু করলাম কেবলমাত্র আজকের। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে শিক্ষার্থী বন্ধুরা। তো আজ আর সামনের দিকে অ্যাডভান্স হব না, আমি আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।